কিছু কিছু মুভি নিষ্ঠুরতার গল্পও এমন হয় যা আমাদের কল্পনাকেও হার মানায়। আমার আজকের গল্পটা দেখার পর আপনাকে বারবার ভাবতে বাধ্য করবে যে মানুষ এতটা নিষ্ঠুর জঘন্য কি করে হতে পারে। একজন সাইকো সিরিয়াল কিলার যার টার্গেট ছিল শুধু সুন্দরী মেয়েরা, তাদের ধরে নিয়ে তাদের সঙ্গে যে কি করতো সেটা আপনার কল্পনার বাইরে। অসম্ভব রকম থ্রিলারে ভরা আমার আজকের গল্পটা। যারা দুর্বল হৃদয়ের আছেন তাদেরকে এই মুভিটা থেকে দূরে থাকার অনুরোধ রইল। বলছিলাম 2010 সালে মুক্তিপ্রাপ্ত আই স দ্য ডেভিল মুভিটার কথা। মুভিটি দেখার এক পর্যায়ে আপনার মেজাজ প্রচণ্ড রকম খারাপ হয়ে যাবে, আবার এক সময়ে আপনি খুবই ইমোশনাল হয়ে যাবেন, বিশেষ করে এই মুভির শেষের অংশটুকুতে। তো চলুন আর দেরি না করে সেই সাইকো কিলারের সাইকোপ্যাথির কাহিনী শোনা যাক। গল্পের শুরুতেই দেখানো হয় রাতের বেলায় নির্জন রাস্তা দিয়ে একটি স্কুল বাস যাচ্ছিল। স্কুল বাসটা যেতে যেতে হঠাৎ করে ওই রাস্তার এক সাইডে আরেকটা গাড়িকে দেখে দাঁড়িয়ে পড়ে, আর ওই স্কুল বাস থেকে একটা লোক ওই গাড়ির কাছে চলে আসে। আর সেখানে এসে সে দেখতে পায় গাড়ির ভিতরে একটা মেয়ে বসে আছে আর গাড়িটার চাকা পাংচার হয়ে গেছে। এই মেয়েটার নাম ছিল সোয়েম। বাইরে অনেক তুষারও পড়ছিল, তাই ওই লোকটা সোয়েমকে সাহায্য করতে চায়। তখন সোয়েম তাকে ধন্যবাদ দিয়ে বলে, আমি অলরেডি সাহায্যের জন্য ফোন করেছি, তারা হয়তো কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। তখন সে তার ফিয়ন্সের সাথে কথা বলছিল। লোকটা তখন সেখান থেকে তার গাড়িতে ফিরে যায়, কিন্তু অনেকক্ষণ হওয়ার পরেও লোকটার গাড়ি এক জায়গাতেই দাঁড়িয়ে থাকে। এটা দেখে সোয়েমের কেমন যেন ভয় কাজ করে, তাই সে তার গাড়িটি স্টার্ট দেওয়ার চেষ্টা করে। ঠিক তখনই ওই লোকটা আচমকা এসে সোয়েমের গাড়ির উপর হামলা করে। গাড়ির কাঁচ ভেঙে যায়, আর ওই লোকটা গাড়ির ভেতরে ঢুকে সোয়েমের মাথায় একটি হাতুড়ি দিয়ে সজোরে আঘাত করে, আর সোয়েম সেখানেই অজ্ঞান হয়ে যায়। এরপর ওই লোকটা সোয়েমকে গাড়ি থেকে বের করে টানতে টানতে তার বাসার দিকে নিয়ে যায়। এরপর দেখা যায় সোয়েমকে উলঙ্গ অবস্থায় একটি প্লাস্টিকে মুড়িয়ে রাখা হয়েছে, আর তার সারা শরীরে আঘাতের চিহ্ন। আর কিছুক্ষণ পর সোয়েমের জ্ঞান ফিরে আসে। সোয়েম যখন জ্ঞান ফিরে আসে তখন সে বুঝতে পারে সে হয়তো আর এখান থেকে বেঁচে ফিরতে পারবে না। তাই সে লোকটাকে অনুরোধ করে বলে, আমাকে মারবেন না, আমি প্রেগনেন্ট। কিন্তু ওই লোকটা তার কোনো কথাই শোনে না। সে তার হাত পা বেঁধে তার সারা শরীর টুকরো টুকরো করে ফেলে। মেয়েটির শরীর যখন টুকরো করছিল তখন তার হাতের আংটিটা সেখানেই পড়ে যায়। লোকটা সেখানে থাকা সমস্ত রক্ত ধুয়ে ফেললেও আংটিটা সেখানে একটি জায়গায় আটকে যায়। এরপর দেখা যায় একটি বাচ্চা ছেলে ব্রিজের নিচে ঝোপঝাড়ের মধ্যে কিছু একটা খুঁজছিল। তখন সে ওখানে একটি প্লাস্টিকের ব্যাগ দেখতে পায়। ছেলেটা ব্যাগ উঠিয়ে নিয়ে দেখে ব্যাগের ভিতরে একটি কাটা কান। এটা দেখে ছেলেটা চিৎকার করতে থাকে। তখন সেখানে থাকা স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়। পুলিশ এসে তদন্ত শুরু করলে তারা সেখানে একটি মেয়ের শরীরের আলাদা আলাদা অংশ খুঁজে পায়, আর বডির এই অংশগুলো ছিল সোয়েমের। তার স্বামী কিম যখন এটা জানতে পারে তখন সে খুব ভেঙে পড়ে, আর সোয়েমের মৃত্যুর জন্য সোয়েমের বাবা নিজেকে দায়ী করে। কারণ সোয়েমের বাবা ছিল একজন ডিটেকটিভ, তাই সে ভাবে হয়তো তার সাথে শত্রুতা করে তার মেয়েকে মেরে ফেলা হয়েছে। সোয়েমের বাবা কিমের কাছে এসে খুব কান্না করে আর তার কাছে ক্ষমা চায়। আসলে কিম তার স্ত্রীকে খুবই ভালোবাসত, কিন্তু তার খারাপ লাগার ব্যাপারটি সে ওখানে কারোর সামনে প্রকাশ করে না, কারণ সে জানতো তার স্ত্রী প্রেগনেন্ট ছিল। সে শুধু তার স্ত্রীকে হারায়নি, তার অনাগত সন্তানকেও হারিয়েছে। আসলে কিম ছিল একজন পুলিশ অফিসার, তাই সে তার স্ত্রী হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য প্ল্যান করতে থাকে। কিম তার অফিসে চলে যায়, আর ওখান থেকে সে 2 সপ্তাহের ছুটি নেয়। এরপর কিম তার এক বন্ধুর কাছ থেকে একটি ক্যাপসুল চেয়ে নেয়, আর এই লোকটা কিন্তু তার সঙ্গেই কাজ করত। এই ক্যাপসুল সম্পর্কে আপনাদের কিছু তথ্য বলে রাখি। আসলে এই ক্যাপসুলটা যাকে খাইয়ে দেওয়া হবে তার আশেপাশের সমস্ত কথা আপনি শুনতে পাবেন। তাছাড়া তার লোকেশনও ট্র্যাক করা যাবে, অনেকটা জিপিএস ট্র্যাকের মতো। কিম সেই ক্যাপসুলটা নিয়ে তার শ্বশুরের কাছে যায়। যেহেতু তার শ্বশুর ছিল একজন ডিটেকটিভ, তাই তার শ্বশুর তখন কিমকে 4 জন কিলারের ছবি দেয় আর বলে পুলিশ এই 4 জনের উপর সন্দেহ করেছে, কারণ তারা এর আগেও এই ধরনের কাজ করেছে। এই কথা শুনে কিম সেই ছবিগুলো নিয়ে বেরিয়ে পড়ে, আর এরপর থেকেই শুরু হয় তার প্রতিশোধ নেওয়ার খেলা। কিম তার শ্বশুরের দেওয়া ওই ছবির 4 জন থেকে 2 জনকে ইতোমধ্যে খুঁজে বের করে আর তাদেরকে প্রচুর মারধর করে। তারপরও তারা স্বীকার করে না যে তারা তার স্ত্রীকে মেরেছে। এরই মধ্যে সেই খুনি আবার আরেকটা মেয়েকে ফাঁকা রাস্তা থেকে লিফট দেওয়ার নাম করে তাকেও নির্মমভাবে হত্যা করে। সরি, এই লোকটার নাম আপনাদেরকে বলা হয়নি। এই লোকটার নাম হচ্ছে কিয়নসু। এদিকে কিম তার শ্বশুরের দেওয়া ছবির প্রথম 2 জনের কাছ থেকে কোনো ইনফরমেশন না পেয়ে এবার তৃতীয় জনকে খুঁজতে শুরু করে। তো যাই হোক, কিম খুঁজতে খুঁজতে কিয়নসুর বাড়ি চলে আসে, কিন্তু এখানে এসে সে জানতে পারে কিয়নসু অনেক আগেই তার মা বাবা আর তার ছেলেকে ছেড়ে চলে গেছে, আর তার মা বাবা জানে না যে কিয়নসু এখন কোথায় থাকে। তাছাড়া এখান থেকে যাওয়ার পর কিয়নসু এদের সঙ্গে আর কোনো যোগাযোগ করেনি। কিম ব্যাপারটা শিওর হওয়ার জন্য তার মায়ের কাছে কিয়নসুর কিছু ছবি চায়,
কিন্তু তার মা যে ছবিগুলো দেখায় সেগুলো ছিল অনেক আগের ছবি। তাই কিমের কাছে যে ছবি আছে তার সঙ্গে এই ছবিগুলো মেলে না। এরপর কিম কি করবে আর কি করেই বা তাকে চিহ্নিত করবে সেটা সে ভেবে পাচ্ছিল না। হঠাৎ করে তার মাথায় একটা বুদ্ধি আসে, তাই সে তার কাছে থাকা ছবিটা কিয়নশুর মাকে দেখায়। মা কখনো সন্তানকে চিনতে ভুল করে না, তাই ছবিটি দেখেই তার মা তাকে চিনতে পারে। সে বলে এটাই তার ছেলে। এদিকে কিয়নশু তার মা বাবার সঙ্গে যোগাযোগ না রাখলেও তার সন্তানের সঙ্গে ঠিকই যোগাযোগ রেখেছে। সেখানে জিজ্ঞাসাবাদের পর কিম এ কথা জানতে পারে, তাই সেই কিয়নশুর ছেলের কাছ থেকে তার ঠিকানা নিয়ে সেখান থেকে বেরিয়ে পড়ে। এরপর কিম ওই ছেলেটার দেওয়ার ঠিকানা অনুযায়ী খুঁজতে খুঁজতে একটা বাড়িতে গিয়ে পৌঁছায়। আর সে বাড়ির মধ্যে ঢুকে একটি রুমে তল্লাশি চালিয়ে কিম মেয়েদের অনেক জিনিসপত্র দেখতে পায়। আসলে কিম তার স্ত্রীকে এখানে আনা হয়েছিল কিনা সেই প্রমাণ এখানে খুঁজতে থাকে। অতঃপর খুঁজতে খুঁজতে কিম সে রুমের মধ্য দিয়ে একটা দরজা দেখতে পায়। এরপর কিম সেখানে ভালোভাবে খোঁজাখুঁজির পর তার স্ত্রীর সেই আংটিটা খুঁজে পায়। আর এ থেকে সে কনফার্ম হয়ে যায় এই লোকটাই তার স্ত্রীকে হত্যা করেছে। এদিকে কিয়নশু কিন্তু বসে নেই, সে তার পরবর্তী টার্গেটে লেগে পড়েছে। সে তার স্কুলে বাসে করে কিছু ছাত্রীকে স্কুল থেকে নামিয়ে যাচ্ছিল, তখন তার একটি মেয়ের ওপর গিয়ে চোখ পড়ে। আর এটি হচ্ছে তার পরবর্তী টার্গেট। সে বাসে থাকা বাকি মেয়েদের ঠিকঠাক মতো বাড়িতে পৌঁছে দেয় আর তার টার্গেট অনুযায়ী সেই মেয়েটাকে একটা অন্য জায়গায় নিয়ে আসে। সেখানে এসে সে মেয়েটার হাত পা বেঁধে খারাপ কাজ করতে যাবে, ঠিক সেই সময় কিম সেখানে চলে আসে। কিমকে দেখে তো সে অনেক রেগে যায়, সে যেন পাগল কুকুরের মতো হয়ে উঠেছে। কিন্তু কিমের সঙ্গেও পারা অত সহজ ছিল না, কারণ সে একজন পুলিশ অফিসার ছিল। তাই কিয়নশু তার সঙ্গে পেরে ওঠে না। কিম তার মুখে প্লাস্টিক পেঁচিয়ে তাকে মেরে সেখানেই অজ্ঞান করে ফেলে। এরপর সে তাকে একটি পাথর দিয়ে মেরে ফেলতে যাবে, তখনই তার মাথায় একটু অন্যরকম প্ল্যান আসে। সে কিয়নশুকে একবারে না মেরে আস্তে আস্তে মারতে চায়, যাতে মৃত্যুর যন্ত্রণাটা যে কতটা কঠিন সেটা সে বুঝতে পারে, আর এই যন্ত্রণার জন্য যেন সে প্রতিনিয়ত মৃত্যু কামনা করে। এরপর কিম তার কাছে থাকা সেই ক্যাপসুলটা কিয়নশুর মুখের মধ্যে ঢুকিয়ে দেয়, যাতে সে এখন থেকে তার উপর কড়াভাবে নজর রাখতে পারে। এরপর সে মেয়েটাকে মুক্ত করে নিয়ে যায়। এদিকে কিয়নশুর যখন জ্ঞান ফিরে তখন সে তার পাশে একটি খাম পরে থাকতে দেখে, আর সেটা খুলে সে তার ভিতরে কিছু টাকা দেখতে পায়। কিয়নশু উঠে সে টাকাগুলো নিয়ে রাস্তায় এসে একটা লোকের কাছে থেকে লিফট নেয়, কিন্তু এই গাড়ির ড্রাইভার একটু বাচাল স্বভাবের ছিল। সে প্রয়োজনের থেকেও একটু বেশি কথা বলতো। কিয়নশু যেহেতু অনেক আহত ছিল, তাই ওই লোকটার বকবকানি তার একটুও ভালো লাগছিল না। একটা পর্যায়ে এসে সে ওই লোকটার উপর হামলা করে, আর এর জন্য গাড়িটা এসে একটা গাছে ধাক্কা খায়। অপরদিকে কিম সে গাড়ির লোকেশন ট্র্যাক করতে করতে তাদের পিছু নেয়। এরপর কিয়নশু গাড়ি ঠিক করার জন্য যায়, গাড়ির ডিক্কিটা খুলে, আর সেখানে সে হাত পা বাঁধা আর একটা লাশ দেখতে পায়। কিয়নশু যেহেতু অনেক আহত ছিল, তাই সে তাদের তিনজনকে সেখানে ফেলে রেখে গাড়িটা নিয়ে একজন ডাক্তারের চেম্বারে যায়। আর সেখানে গিয়ে কিয়নশুর নজর পড়ে একজন নার্সের উপর। নার্সটা যখন তার কাজ সেরে স্টোর রুমে আসে, তখন সেখানে সে কিয়নশুকে দেখতে পায়। আসলে কিয়নশু আগে থেকে সেখানে ওই নার্সের জন্য অপেক্ষা করছিল। নার্স সেখানে গেলে কিয়নশু দরজা আটকে দেয়, আর একটা পর্যায়ে এসে নার্সকে তার কাপড় খুলতে বাধ্য করে। অপরদিকে কিম গাড়িতে বসে কিয়নশুর সব কথা শুনছিল। কিয়নশু যখন মেয়েটাকে ধর্ষণ করতে যাবে, ঠিক সেই সময় কিম সেখানে হাতে একটা গ্যাস সিলিন্ডার নিয়ে চলে আসে, আর সেটা দিয়ে কিয়নশুকে পেটাতে থাকে। তাদের মারামারি দেখে নার্সটা যখন সেখান থেকে চলে যাচ্ছিল, তখন কিম তাকে যেতে নিষেধ করে, কারণ তার প্ল্যান অনুযায়ী কিয়নশুকে মেরে আবার তাকে চিকিৎসা করাবে। আর যতক্ষণ পর্যন্ত কিয়নশু নিজের মৃত্যু কামনা না করবে, ততক্ষণ পর্যন্ত তার সঙ্গে এটা চলতেই থাকবে। এরপর কিম কিয়নশুর পায়ের রগে বড় ধরনের আঘাত করে। এরপর কিম তার কাটা জায়গাগুলো ভালোভাবে ব্যান্ডেজ করিয়ে সেই ট্যাক্সিতে করে একটা ফাঁকা জায়গায় এনে রেখে যায়। আর ওখানে এসে কিয়নশু বুঝতে পারে না কিম তাকে বারবার কিভাবে খুঁজে পাচ্ছে। তাই সে তার জুতো খুলে পরীক্ষা করতে থাকে যে তাতে কোনো ট্র্যাকার লাগানো আছে কিনা। কিন্তু আসলে ট্র্যাকার যে তার পেটের মধ্যে ঢোকানো, সেটা সম্পর্কে সে কিছুই জানে না। তো যাই হোক, কিয়নশুর অবস্থা খুবই খারাপ ছিল, তার উঠে দাঁড়ানোর মতো শক্তি ছিল না। এরপরও সে ওই অবস্থাতেই ড্রাইভিং করে। ড্রাইভিং করতে করতে সে ভাবতে থাকে এই গাড়ির ভিতরে কোনো ট্র্যাকার লাগানো নেই তো। তাই সে ওই গাড়িটা পরিবর্তন করে অন্য আরেকটা গাড়িতে লিফট নেয়, যাতে কিম তাকে আর খুঁজে না পায়। হঠাৎ করে তার ফোনে একটা কল আসে, আর এই কলটা ছিল তার স্ত্রী সোয়েমের বাবার। সে কিমকে বলে, তুমি কিয়নশুর সঙ্গে যা কিছু করছো এর জন্য পুলিশ আমাকে সন্দেহ করছে। তাই আমি বলছিলাম তুমি এসব ছেড়ে দাও, যেটা হবার সেটা তো হয়েই গেছে। এরপর সোয়েমের ছোট বোনও তাকে বোঝায়, কিন্তু কিম কারো কথা শোনার পাত্র নয়। তার চোখে এখনো প্রতিশোধের আগুন দাউ দাউ করে জ্বলছে। সে প্রতিজ্ঞা করেছে তার স্ত্রীর হত্যার প্রতিশোধ সে নিয়েই ছাড়বে। এদিকে কিয়নশু গাড়ি চালিয়ে তার এক বন্ধু তাইজুর বাড়িতে চলে আসে, আর সেখানে তাইজুর সঙ্গে তার বোনও থাকতো। আসলে তাইজু আর তার বোন ছিল তারই মতো সাইকো। সেদিন রাতের বেলায় তারা যখন একসঙ্গে ডিনার করছিল, তখন তাইজু সেখানে কাঁচা মানুষের মাংস খাচ্ছিল। এটা দেখে কিয়নশু বলে, তোমার এসব খেতে খারাপ লাগে না? এ কথা শুনে তাইজু তাকে বলে, মানুষের মাংসের যে স্বাদ রয়েছে সেটা যদি তুমি একবার পাও, তাহলে তুমি অন্য কোনো খাবারই খেতে চাইবে না।
এই কথা শুনে কিউনসু তাইজুর উপর খুব বিরক্ত হয়। এখানে কিউনসু তাদেরকে বলে, কিছুদিন ধরে একটা ছেলে আমার পিছু নিয়েছে, আমি যেখানেই যাচ্ছি না কেন সে আমাকে খুঁজে বের করছে, আমি আমার টার্গেট অনুযায়ী কাজ করতে গেলে সে আমাকে খুব মারধর করছে, কিন্তু এরপর সে আমাকে চিকিৎসা করে সুস্থ করে তুলছে। তার কথা শুনে তাইজু বলে, আমার মনে হয় তুমি এতদিন ধরে যাদেরকে মেরেছ ছেলেটা হয়তো তাদের মধ্যে কারো রিলেটিভ হবে, আর যদি সেটা না হয় তাহলে সে একটা সাইকো। অপরদিকে কিম কিন্তু তাদের লোকেশন ট্র্যাক করে তাদের সব কথা শুনছিল। কিউনসু যেহেতু অনেক অসুস্থ ছিল তাই সে শুয়ে শুয়ে ভাবতে থাকে ছেলেটা কে হতে পারে, আর কেনই বা সে তাকে বারবার মারছে আবার চিকিৎসা করে সুস্থ করে তুলছে। আর তখনই তার কিমের হাতের আংটিটার কথা মনে পড়ে। হঠাৎ করে তার মনে পড়ে যায় ওই প্রেগনেন্ট মেয়েটার হাতে এরকম একটা আংটি সে দেখেছিল। এদিকে তাইজু ডিপ ফ্রিজে অনেক মৃত মানুষের দেহ দেখা যায়। এরপর তাইজু তার বন্দিশালা থেকে একটি মেয়েকে মারার জন্য বের করে নিয়ে আসে, আর তখনই সেখানে কিম চলে আসে। আর তাকে দেখে তাইজু বলে, তুমি কোনো রকম আওয়াজ না করে ভিতরে কিভাবে আসলে? কিন্তু কিম তার কোনো কথা না শুনে তাকে পেটাতে থাকে। আর মারের আওয়াজ পেয়ে তখনই সেখানে কিউনসু আর তাইজুর বোন এসে কিমকে মারতে যায়, কিন্তু কিম তাদের সবাইকে প্রচণ্ড মারধর করে পুলিশের হাতে তুলে দেয়। পুলিশ যখন তাদেরকে অ্যারেস্ট করে নিয়ে যাচ্ছিল তখন তাদের অবস্থায় এতটাই খারাপ ছিল যে তাদের হসপিটালে ভর্তি করতে হয়, কিন্তু কিম কিউনসুকে পুলিশের হাতে তুলে না দিয়ে অন্য আরেকটা হসপিটালে এনে ভর্তি করিয়ে দেয়। এই সব কিছু নিয়ে পুলিশের খুব সন্দেহ হচ্ছিল, তাই পুলিশের এক বড় কর্মকর্তা কিমের শ্বশুরের কাছে এসে জানতে পারে এই সব কিছু কিম করেছে। অপরদিকে কিম কিউনসুকে নিয়ে যে হসপিটালে এসেছিল সে হসপিটালে তার সে বন্ধু যে ওই ক্যাপসুলটা দিয়েছিল সে কিমের সাথে দেখা করতে আসে। এখানে তার বন্ধু তাকে বলে, ক্যাপসুলটা ঠিকঠাক মতো কাজ করছে তো? যতক্ষণ পর্যন্ত ওই লোকটা লুজ মোশন না হবে ততক্ষণ পর্যন্ত ওই ক্যাপসুলটা কাজ করবে। এ কথা শুনে কিম তাকে ইশারায় চুপ করতে বলে, কারণ তাদের পাশে কিউনসু অজ্ঞান অবস্থায় পড়ে আছে। আসলে কিউনসু এখানে অজ্ঞান হয়ে পড়ে থাক নাটক করছিল মাত্র। সে এই অবস্থায় তাদের সব কথা শুনে ফেলে। এরপর কিম কিউনসুকে হসপিটাল থেকে আবার একটা ফাঁকা জায়গায় এনে ছেড়ে দেয় যাতে তাকে আবারও টর্চার করতে পারে। কিন্তু কিউনসু সেখানে উঠে দাঁড়িয়ে পাগলের মতো হাসতে থাকে, কারণ সে তো জেনেই গেছে যে তার ভিতরে জিপিএস ক্যাপসুলটা রয়েছে। তাই সে এবার কিমের উদ্দেশ্যে জোরে জোরে বলতে থাকে, আমি জানি তুই আমার কথা শুনতে পাচ্ছিস, সোয়েম তোর স্ত্রী ছিল তাই না? তুই আমাকে হাতের কাছে পেয়েও আমাকে মারিসনি, তাই এটার জন্য তুই পস্তাবি। তুই আমাকে শাস্তি দিতে চেয়েছিলি তাই না? এবার দেখ আমি কি করি। তুই তো আমাকে যন্ত্রণা দিয়ে মারতে চেয়েছিলি তাই না? তো এবার তুই বুঝবি যন্ত্রণা কাকে বলে। এ কথা শুনে কিম তার লোকেশন ট্র্যাক করে তার কাছে আসতে যায়। তখনই কিউনসু একটা মেডিকেল স্টোর থেকে পেট পরিষ্কার করার ওষুধ নিয়ে খেয়ে ফেলে। এদিকে কিম ওই মেডিকেল স্টোরে এসে দেখতে পায় কিউনসু মেডিকেল স্টোরের লোকটাকে মেরে সেখান থেকে পালিয়ে গেছে। কিউনসু এবার একটা জায়গায় এসে বাথরুম করে, কারণ সে পেট পরিষ্কার করার ওষুধ খেয়েছে। আর এবার সে জিপিএস ট্র্যাক ক্যাপসুলটা বেরিয়ে আসে। কিম কিন্তু এখনো সে লোকেশন ট্র্যাক করছিল, আর কিউনসু সেখানে থাকা একটা লোককে মেরে তার মুখের মধ্যে ক্যাপসুলটা ঢুকিয়ে দিয়ে সেখান থেকে পালিয়ে যায়। আর সেখানে এসে কিম বুঝতে পারে কিউনসু তার নাগালের বাইরে চলে গেছে। এদিকে কিউনসু পুলিশকে ফোন করে আত্মসমর্পণ করতে চায়। আসলে কিউনসুকে আত্মসমর্পণ করবে না এটা তার প্ল্যান ছিল। দেখতে থাকুন, একটু পরে জানতে পারবেন। কিম আর কোনো উপায় না পেয়ে কিউনসুর সাইকো বন্ধু তাইজুর কাছে চলে আসে, আর তার কাছে জিজ্ঞাসাবাদ করলে সে বলে এর আগে সে তোমার স্ত্রীকে মেরেছে, আর এবার সে তোমার স্ত্রীর পরিবারকে মারবে। এ কথা শুনে কিম আর সেখানে এক মুহূর্ত দেরি না করে বেরিয়ে পড়ে তার শ্বশুর বাড়ির উদ্দেশ্যে। হঠাৎ করে রাস্তায় একজন তাকে ফোন করে জানায় কিউনসু আত্মসমর্পণ করতে যাচ্ছে। এ কথা শুনে কিমের সন্দেহ হয়, তাই সে তার শ্বশুরের কাছে ফোন করে তাকে সাবধান করার জন্য। কিমের শ্বশুর যখন ফোনটা রিসিভ করতে যাবে তখনই দরজায় কলিং বেল বেজে ওঠে, তাই সে ফোনটা রিসিভ না করে দরজা খুলতে যায়। এদিকে কিম তার শ্বশুরকে ফোনে না পেয়ে তার সন্দেহ আরও বাড়তে থাকে, তাই সে পুলিশ স্টেশনে ফোন করে জানায় তার শ্বশুরবাড়ির লোকদের ওপর হামলা হতে পারে। এ কথা শুনে পুলিশ কিমের শ্বশুরবাড়ির উদ্দেশ্যে রওনা হয়। এদিকে কিমের শ্বশুর দরজা খুললেই কিউনসু তার উপর হামলা করে আর তাকে এখানে খুব নিষ্ঠুরভাবে মারে। এদিকে সেই সময় সোয়েমের ছোট বোন সেখানে চলে আসে, কিন্তু বাড়িতে ঢুকেই তার যেন কেমন একটা লাগছিল, তাই সে চুপ করে এক জায়গায় দাঁড়িয়ে থাকে। তখনই কিউনসু সেখানে এসে মেয়েটার উপর হামলা করে আর তাকে সঙ্গে করে নিয়ে যায়। কিম যখন তার শ্বশুরবাড়ির পৌঁছায় তখন সে দেখতে পায় তার শ্বশুর অবস্থা খারাপ হলেও সে বেঁচে আছে। কিউনসু পুলিশের ফোনে কল করে আত্মসমর্পণ করতে চায় আর ফোনটা কিমের কাছে দিতে বলে। কিম যখন ফোনটা নেয় তখন ফোনের অপর পাশে থাকা কিউনসু বলে, এবার বল কে জিতলো, তুই না আমি? তোর স্ত্রী আর অনাগত সন্তানকে আমি তো আগেই মেরে ফেলেছি, আর আজ তোর স্ত্রীর পুরো পরিবারকে শেষ করে দিলাম। এই কথা বলে সোয়েমের বোনকে দেখানো হয় এই সাইকো তাকেও মেরে ফেলেছে। কিউনসু এবার তার কথা মতো তার বলে দেওয়া ঠিকানার মতো আত্মসমর্পণ করার জায়গায় চলে আসে, কারণ কিউনসু পুলিশের কাছে আত্মসমর্পণ করলে কিম তার প্রতিশোধ নিতে পারবে না। এতে করে কিউনসু জিতে যাবে, তাই সে তার দুই হাত উপরে তুলে আত্মসমর্পণ করার জন্য রেডি হয়ে দাঁড়িয়ে থাকে। কিন্তু কিম তাকে এত সহজে পুলিশের কাছে আত্মসমর্পণ করতে দেবে না,
তাই সে তার গাড়ি নিয়ে সেখানে এসে তাকে এক ছো মেরে তুলে নিয়ে যায়। পুলিশ তাকে এখানে অনেক বাধা দেওয়ার চেষ্টা করে, কিন্তু কিমকে কেউই আটকাতে পারে না। এরপর কিম তার স্ত্রীকে যেখানে মেরেছিল কিউনসুকে সেখানে নিয়ে আসে, আর এখানে এনে কিম কিউনসুর উপর টর্চার করতে থাকে। আর এত টর্চার সহ্য করতে না পেরে কিউনসু তাকে মেরে ফেলতে বলে। তখন কিম বলে, আমার যদি তোকে আগে মেরে ফেলার ইচ্ছা থাকে তাহলে অনেক আগেই তোকে মেরে ফেলতাম। আমি তোর চোখে মুখে মৃত্যুর ভয় দেখতে চাই, আর এটা হবে আমার প্রতিশোধ। সে কিউনসুর চোখে মুখে ভয় দেখতে চায়, আর যতক্ষণ পর্যন্ত সে তার চোখে মুখে মৃত্যুর ভয় দেখতে না পায় ততক্ষণ সে শাস্তি পাবে না। তাই সে একটি ধারালো ব্লেড কিউনসুর ঘাড়ের ওপর দিয়ে সোজা করে বেঁধে সে ব্লেডের দড়িটা সামনের দরজায় আটকে দড়ির বাকি অংশটা কিউনসুর মুখের মধ্যে আটকে দেয়। আর এই সবকিছু ঠিক করে কিম পেছনে দরজা দিয়ে বের হয়ে আসে। সে বের হওয়ার সাথে সাথেই কিউনসুর মা বাবা আর ছেলে সেখানে চলে আসে। তখন কিউনসু চিৎকার করে বলতে থাকে, আমার কিছুই হবে না, আমি ঠিক এখান থেকে বের হয়ে যাব। কিম কিন্তু তার সব কথা শুনতে পাচ্ছিল, কারণ সে ওই ক্যাপসুলটা সেখানে রেখে এসেছিল। আর ঠিক তখনই বাইরে থেকে কিউনসুর ছেলে চিৎকার করে তার বাবাকে ডাকতে থাকে। কিউনসু তার ছেলের ডাক শুনতে পেয়ে সে বারবার দরজাটাকে খুলতে নিষেধ করছিল, কিন্তু বাইরে থেকে তার কথাগুলো শোনা গেলেও বোঝা যাচ্ছিল না। কিউনসুর বাবা সেখানকার দরজাটা খোলার চেষ্টা করে, কিন্তু কিউনসুর চিৎকার করে তার বাবাকে দরজাটা খুলতে নিষেধ করে। আর এবার তার মুখে মৃত্যুর ভয় স্পষ্ট দেখা যায়। কিম কিন্তু তার সব কথা শুনতে পাচ্ছিল। এদিকে কিউনসুর মুখ দিয়ে আর দড়িটা আর ধরে রাখতে পারে না, তাই কিউনসুর মুখ থেকে দড়িটা বের হয়ে সোজা ব্লেডটা তার ঘাড়ে এসে পড়ে। সঙ্গে সঙ্গে ধর থেকে মাথাটা আলাদা হয়ে যায়। আর এভাবে কিম তার প্রতিশোধ নিয়ে ফেলে। কিন্তু কিম তার প্রতিশোধ নেওয়ার পরেও কিন্তু তার সবকিছু হারিয়ে ফেলেছে, তাই সে কান্না করতে থাকে। আর এরকম একটি ভারাক্রান্ত হৃদয় দিয়ে আমাদের গল্পটা এখানেই শেষ হয়ে যায়। অসম্ভব থ্রিলারে ভরা আমার আজকের গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে তা আমাকে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর এরকম আরও নিত্য নতুন গল্প পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এই পর্যন্তই, ফিরে আসবো আপনাদের মাঝে আবারও নতুন কোনো গল্প নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।